নৃতত্ত্ববিদ ডাক্তার ক্লাইনের আশ্চর্য কীর্তি সম্বন্ধে কাগজে আগেই বেরিয়েছে। তিনি দক্ষিণ আমেরিকায় আমাজনের জঙ্গলে ভ্রমণকালে এক উপজাতির সন্ধান পান, যারা নাকি 30 লক্ষ বছর আগে মানুষ যে অবস্থায় ছিল আজও সেই অবস্থাতেই রয়েছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। শুধু তাই নয়, সার্কাস বা চিড়িয়াখানার জন্য যেভাবে জানোয়ার ধরা হয় সেভাবেই এই উপজাতির একটি নমুনাকে ধরে খাঁচায় পুরে ক্লাইন নিয়ে আসে। তার বাসস্থান পশ্চিম জার্মানির হামবুর্গ শহর। খবরের কাগজেই এই মানুষের ছবি আমি দেখেছি। বানরের সঙ্গে তফাৎ করা খুব কঠিন, যদিও দুপায়ে হাঁটে। তারপর থেকে ক্লাইনের বিশ্বজোড়া খ্যাতি। এই আদিম মানুষটি এখন ক্লাইনের বাড়িতে খাঁচার মধ্যে রয়েছে। কাঁচা মাংস খায়, স্বভাবতই কোনো ভাষা ব্যবহার করে না, আর অধিকাংশ সময় ঘুমোয়। আমার ভীষণ ইচ্ছা ছিল একবার এই আদিমতম মানবের নমুনাটিকে দেখার। সেই ইচ্ছা যে পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে তা ভাবি। কিন্তু সম্ভাবনা দেখা গিয়েছে। ক্লাইনের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। ক্লাইন লিখছে, প্রিয় প্রফেসর শঙ্কর, ইনভেন্টর হিসেবে তোমার খ্যাতি আজ বিশ্বজোড়া। সব দেশের বিজ্ঞানীরাই তোমাকে সম্মান করে। আমি যে আদিমতম মানুষের, যাকে বলা হয় হোমো অ্যাফারেন্সিস, একটি নমুনা সংগ্রহ করেছি। সে খবর হয়তো তুমি কাগজে পড়েছ। আমি চাই তুমি একবার আশ্চর্য মানুষটিকে এসে দেখে যাও। আমি জানি তুমি বছরও অন্তত একবার ইউরোপে আসো। এবছর কি তোমার আসার সম্ভাবনা আছে? যদি থাকে তো আমাকে জানিও। যেখানেই থাকো না কেন, সেখান থেকে তোমাকে আমি হামবুর্গ শহরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সব খবরজ আমার। যে সময় তুমি আসবে সে সময় আমি আর কয়েকজন বৈজ্ঞানিককে ডাকতে চাই। এমন আশ্চর্য আদিম প্রাণীর সুযোগ হয়তো আর দেখা হবে না। আমরা যখন যাই তখন এই প্রাণীর আর মাত্র 12 জন অবশিষ্ট ছিল। তারাও আর বেশি দিন বাঁচবে না। আর অন্য কোনো দলও যে সেখানে গিয়ে তাদের দেখা পাবে এই সম্ভাবনাও কম, কারণ পথ অত্যন্ত দুর্গম আর নানা রকম হিংস্র প্রাণীতে ভর্তি। আমার তরুণ বন্ধু বিশিষ্ট বৈজ্ঞানিক হেরমান বুশ তো নৌকা দিয়ে নদীর জল কুমিরের খাদ্যে পরিণত হয়। তো নৌকো থেকে নদীর জলে পড়ে কুমিরের খাদ্যে পরিণত হয়। আমাদের নেহাত ভাগ্য যে আমরা প্রাণ নিয়ে ফিরেছি। যাই হোক, তুমি কি স্থির করো আমাকে অবিলম্বে জানি। হাইনরিখ ক্লাইন। আগামী সেপ্টেম্বর আমার জেনিভাতে একটা কনফারেন্সে নিমন্ত্রণ আছে। যাওয়া নিয়ে দ্বিধা করেছিলাম। বয়স হয়ে গেছে, যেটা ঘোরাঘুরির দখল আর হয় না। কিন্তু ক্লাইনের এই আমন্ত্রণের জন্য জেনিভাতে যাব বলে স্থির করছি। এই সুযোগ ছাড়া যায় না। একদিন যে সমস্ত মানুষের শুধু হাড়গোড়, জীবাশ্ম বা ফসিল পাওয়া গিয়েছিল, সেই মানুষ জ্যান্ত দেখতে পাবো, এ কি কম সৌভাগ্য? এখানে বলে রাখি, ক্লাইনের তরুণ সহকর্মী হেরমান বুশের সঙ্গে আমার বছর 5 আগে ব্রেমেন শহরে আলাপ। ছেলেটি এক অসাধারণ মেধাবী জীবতাত্ত্বিক। তার এখানো মৃত্যু আমাকে মর্মাহত করেছে। ক্লাইনের সঙ্গে আমার আলাপ হওয়ার সুযোগ হয়নি। শুনেছি সে অতি সজ্জন ব্যক্তি। নৃতত্ত্ব নিয়ে তার অনেক মৌলিক গবেষণা আছে। মুশকিল হচ্ছে, আমার সেপ্টেম্বরে বাইরে যেতে হলে আমার একটা কাজ হয়তো আমি শেষ করে যেতে পারব। অবশ্যই ইলেকশনামের অভাবে এমনিও আমি আর খুব বেশি দূর অগ্রসর হতে পারবো বলে মনে হয়। আসলে আমি একটা ড্রাগ প্রস্তুতের ব্যাপারে একটা পরীক্ষা চালাচ্ছি। এই ড্রাগ তৈরি হলে চতুর্দিকে সাড়া পড়ে যেত। এর সাহায্যে একজন মানুষ ক্রমবিবর্তনের মাত্রা লক্ষগুণ বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষকে এই ড্রাগ ইনজেক্ট করলে 5 মিনিটের ভিতর তার মধ্যে 10,000 বিবর্তনের চেহারা দেখা দেবে। ওষুধ আমি তৈরি করেছি। প্রথমবার আমার চাকর প্রহ্লাদের উপর প্রয়োগ করে কোনো ফল পাইনি। তারপর এলিক্সিরামের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে আবার ইনজেক্ট করাতে দেখি প্রহ্লাদ অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দিতে আরম্ভ করেছে। কিন্তু এই অবস্থা বেশিক্ষণ টেকেনি। 10 মিনিটের মধ্যে প্রহ্লাদ ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম ভাঙে তখন দেখি সে আবার সেই অবস্থায় ফিরে এসেছে। বলল, আপনি সুই দেওয়ার পর মাথাটা ভোঁ ভোঁ করছিল। আমি বোধহয় ভুল বকছিলাম, তাই না? আমার কাছে এলিক্সিরাম আর নেই। গত বছর জাপান থেকে সিসি এনেছিলাম। এই ড্রাগটিও মাত্র বছর 3 আগে আবিষ্কার হয়েছে। অত্যন্ত শক্তিশালী ড্রাগ এবং দামও অনেক কম।
অত্যন্ত শক্তিশালী ড্রাগ এবং দামও অনেক। তবে প্রহ্লাদের উপর প্রয়োগের ফলে যেটুকু ফল পেয়েছিলাম তাতেই যথেষ্ট উৎসাহিত বোধ করেছিলাম। ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের আয়তন বাড়বে, তাতে আমার সন্দেহ নেই। তার পরের অবস্থায় হয়তো দীর্ঘকাল যন্ত্রের উপর নির্ভরের ফলে অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে আসবে, কিন্তু নতুন নতুন যন্ত্র উদ্ভাবনের তাগিদে মস্তিষ্ক বেড়েই চলবে। অবশ্যই এসব ঘটতে সময় লাগবে অনেক। বিবর্তনের ফলে রূপান্তরের চেহারা ধরা পড়তে পড়তে 20-25 হাজার বছর পেরিয়ে যায়। আমার ওষুধটা তৈরি হলে ভবিষ্যৎ মানুষ সম্বন্ধে আরও অনুমান করতে হবে না। চোখের সামনে দেখতে পাবো মানুষ কীভাবে বদলাবে। ক্লাইনের চিঠির জবাব আমি দিয়ে দিয়েছি। তাতে এও লিখেছি যে আমার 2 বন্ধু ক্রোল আর সন্ডার্সকে যদি আমন্ত্রণ জানায় তাহলে খুব ভালো হয়, কারণ এদের দুজনই স্বস্বক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। ক্রোল হলো নৃতাত্ত্বিক আর সন্ডার্স জীববিদ্যা বিশারদ। আমার যাওয়া সেপ্টেম্বরের 2য় সপ্তাহে, প্রথমে জিনিভা, তারপর হামবুর্গ। সেপ্টেম্বর 10। আজ আমি জিনিভা রওনা দিচ্ছি। ক্রোল আর সন্ডার্স দুজনেরই চিঠি বেশ কিছুদিন হলো পেয়েছি। দুজনকেই ক্লাইন আমন্ত্রণ জানিয়েছে। ক্রোলকে আমার ডাকের কথা লিখছিলাম, সে উত্তরে লিখেছে, তোমার ওষুধ যে অবস্থায় রয়েছে সে অবস্থায় সঙ্গে করে নিয়ে এসো। ইউরোপের যে কোনো বড় শহরে এলিক্সিরাম পাওয়া যায়, হয়তো ক্লাইনের কাছেই থাকতে পারে। একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের মানুষকে দেখতে পারলে একটা দারুণ ব্যাপার হবে। ক্লাইন লোকটাকে আমার বেশ ভালো লাগে। আমার বিশ্বাস সে নিশ্চয়ই তার ল্যাবরেটরিটা দেখতে দেবে। সে নিশ্চয়ই তোমাকে তার ল্যাবরেটরিটা দেখতে দেবে। আমি তাই সঙ্গে করে আমার ওষুধ এভলিউটিনের শিশিটা নিয়ে যাচ্ছি। সুযোগ পেলে প্রস্তাবটা ক্লায়েন্টকে দেব। সেপ্টেম্বর 16। হামবুর্গ। জিনিভার কাজ শেষ করে কাল হামবুর্গ পৌঁছেছি। অন্য অতিথিরাও একই দিনে এসেছে। ক্রোল আর সন্ডার্স ছাড়া আছে ফরাসি ভূতাত্ত্বিক মিশেল রামো, ইটালিয়ান পদার্থবিজ্ঞানী মার্কো বার্তোলি আর রুশ স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার ইলিয়া পেট্রভ। আমি পৌঁছেছি রাতে। ক্লাইন আমাকে অভিবাদন জানিয়ে বলল, আমার সে মানুষ সন্ধ্যা থেকে ঘুমো। 30 লক্ষ বছর আগে আদিম মানুষ তাই করতো বলে আমার বিশ্বাস। আমি তাই কাল সকালে তোমাদের সকলকে তার কাছে নিয়ে যাব। আমি আর ল্যাবরেটরির কথাটা তুললাম না। দু একদিন এখানে থাকি, তারপর বল। তবে তার সহকর্মী মৃত্যুতে সমবেদনা জানানোর কথাটা বলিনি। তাকে যে আমি ব্যক্তিগতভাবে চিনতাম সে কথাও বলল। লাইন বলল যে 8শ শতাব্দীর এক স্প্যানিশ পর্যটকের লেখা একটা অত্যন্ত দুষ্প্রাপ্য ভ্রমণ কাহিনীতে নাকি ব্রাজিলের এই প্রজাতির উল্লেখ আছে। লেখক বলেছেন তারা বাঁদর ও মানুষের ঠিক মাঝের অবস্থায় রয়েছে। এতদিন আগের এই আশ্চর্য সিদ্ধান্ত ক্লায়েন্টকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এই বিবরণী ক্লায়েন্টকে টেনে নিয়ে যায় আমাজনের গভীর জঙ্গলে। সেটা যে সফল হবে তা সে কল্পনাও করতে পারে। নৈশভোজের কোনো ত্রুটি হলো না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া ছাড়াও 3জন অচেনা বৈজ্ঞানিকের সঙ্গে আলাপ করেও খুব ভালো লাগে। বার্তোলি, রামো আর পেট্রভ 3জনই আদিমতম মানুষটিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সকলেই স্বীকার করলো যে এই একটি আশ্চর্য আবিষ্কার। আর অ্যামাজনের জঙ্গলে এক অতি আশ্চর্য জায়গা। পেট্রভ ক্লায়েন্টকে প্রশ্ন করলো, তুমি কি এই মানুষটিকে সভ্যতার পথে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করছো? ক্লায়েন্ট বলল যে মানুষ প্রায় 30 লক্ষ বছর আগের অবস্থায় রয়েছে, তাই কিছু শেখানো যাবে বলে মনে হয়। সবচেয়ে আশ্চর্য এই যে এতদিনে সব মানুষের ফসিল পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, আর মানুষটি পাওয়া গেল দক্ষিণ আমেরিকায়। কে রেখেছ কিভাবে? বার্তেলি জিজ্ঞেস করল। আমারই কম্পাউন্ডে 100 গজ ব্রাশের একটি শিক দিয়ে ঘেরা জায়গা করে তার মধ্যে রেখেছি। ঘরের মধ্যে খাঁচার ভিতর রাখা ইচ্ছে আমার আদেও ছিল না। প্রাকৃতিক পরিবেশেও দিব্যি আছে। ওর দলের লোকের অভাব বোধ করার কোনো লক্ষণ এখনো দেখিনি। ওর রক্ষণাবেক্ষণের জন্য একটি সশস্ত্র লোক রাখতে হয়েছে। এমনিতেও কোনো হিংস্র ভাব দেখায় না,
কিন্তু আমি জানি শারীরিক শক্তি প্রচণ্ড। একটা গাছের মোটা ডাল সে হাত দিয়ে মট করে ভেঙে দিয়েছিল। ওর মধ্যে সুখ দুঃখ জাতীয় অভিব্যক্তির কোনো লক্ষণ দেখেছ? আমি প্রশ্ন করলাম। না, বলল ক্লাইন। ও শুধু মাঝে মাঝে মুখ দিয়ে এরকম শব্দ করে যার সঙ্গে গেরিলা হুঙ্কারের কিছুটা মিল আছে। চার পায়ে আদেও হাঁটে কি? না, এই যে মানুষ তাতে কোনো সন্দেহ নেই। সব সময় দু পায়েই হাঁটে, ফলমূল খায়, মাংস খায়, তবে মাংসটা খায় কাঁচা, চলছে না। এ মানুষ এখনো আগুনের ব্যবহার শেখেনি। একদিন ওর সামনে আগুন জ্বালিয়ে দেখছি ও চিৎকার করে দূরে পালিয়ে যায়। 10:30 নাগাদ আমরা যে যার ঘরে চলে গেলাম। অতিথি সৎকারের কোনো ত্রুটি করেনি ক্লাইন, এটা স্বীকার করতেই হয়। সেপ্টেম্বর 17, রাত 11টা। আজ বিচিত্র অভিজ্ঞতা। আমরা 6 জন বৈজ্ঞানিক আজ একটি জ্যান্ত হোমো অ্যাফারেন্সকে দেখলাম। দুপায়ে না হাঁটলে ওকে বাঁদর বলেই মনে হতো। সর্বাঙ্গ খয়েরি লোমে ঢাকা। ক্লাইন মানুষটাকে একটা হাফ প্যান্ট পরিয়ে তার মধ্যে খানিকটা সভ্যভাব আনার চেষ্টা করেছে। আর কাছেই ফেলে রেখেছে একটি ভাল্লুকের লোম, শীত লাগলে গায়ে জড়াবার জন্য। সেটা নাকি এখনো পর্যন্ত ব্যবহার করার কোনো দরকার পড়ে। মাটিতে একটা সিমেন্ট কড়া গর্তে জল রাখা হয়েছে, সেটা তৃষ্ণা নিবারণের জন্য। আমাদের সামনে এই প্রাণীটি তার থেকে জল খেলেও জানোয়ারের মতো করে। তারপর আমাদের এতজনকে একসঙ্গে দেখেই বোধহয় একটা চেস্টনাট গাছের পিছনে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে থেকে তারপর অতি সন্তর্পণে আবার বেরিয়ে। ক্লাইন বোধহয় ইচ্ছা করেই চারিদিকে ছোট বড় পাথরের টুকরো ছড়িয়ে রেখেছে। মানুষটা এবার তারই একটা হাতে নিয়ে এদিক ওদিক ছুড়ে যেন খেলা করতে লাগে। সত্যি এমন দৃশ্য কোনোদিন দেখবো তা স্বপ্নেও ভাবিনি। পেট্রোপ তার ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলল, যদিও লোকটা 20 গজের বেশি কাছে আসছে। আমরা থাকতে থাকতেই সশস্ত্র প্রহরী একটি প্লাস্টিকের বালতিতে কাঁচা গরুর মাংস নিয়ে গিয়ে মানুষটাকে খেতে দিল। তার চোয়ালের জোর সাংঘাতিক, সেটা চোখের সামনেই দেখতে পেলাম। দুপুরে লাঞ্চ খেতে খেতে কোল একটা কথা বলল ক্লাইনকে। তোমার এই মানুষটি যে নেটা বা লেফট হ্যান্ডেড সেটা লক্ষ্য করেছো বোধ হয়। সেটা আমিও লক্ষ্য করেছিলাম। সে পাথরগুলো বাঁ হাত দিয়ে তুলছিল। ক্লাইন বলল, জানি, ওটা আমি প্রথম দিনই লক্ষ্য করেছি। আমা বলল, তোমার এই আদিম মানুষের চাইনিতে কিন্তু একটা বুদ্ধির আভাস আছে। যেভাবে সে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ক্লাইন কথার পিঠে কথা চাপিয়ে বলল, তার মানে বুঝতে হবে হোমো অ্যাফারেন্সকে আমরা যত বোকা ভাবতাম আসলে সে তত বোকা নয়। 4 পা থেকে 2 পায়ে হাঁটবার সঙ্গে সঙ্গেই তার মস্তিষ্কের আয়তন নিশ্চয়ই বেড়ে গিয়েছে। আমি এবার ক্লায়েন্টকে অনুরোধ করলাম তার ল্যাবরেটরিটা দেখাবার জন্য। ক্লায়েন্ট খুশি হয়ে সম্মত হলো, বলল, বেশ, তো খাবার পরেই না হয় যাওয়া যাবি। লাঞ্চের সাথে চমৎকার ব্রাজিলিয়ান কফি খাইয়ে ক্লায়েন্ট আমাদের নিয়ে গেল তার গবেষণাগার দেখতে। যন্ত্রপাতি ওষুধপত্রে পরিপূর্ণ ল্যাবরেটরি দেখে মনে হলো সেখানে যে কোনো রকম এক্সপেরিমেন্ট চালানো হয়। সবচেয়ে ভালো লাগলো দেখে যে ল্যাবরেটরির একপাশে একটা সেলফে অনেকগুলো শিশির বোতলের মধ্যে 3টে পাশাপাশি এলিক্সিরাম রয়েছে। অবশ্যই আমার ড্রাগের কথা এখনো ক্লায়েন্টকে বলি। রাতে ডিনার খেয়ে কিছুক্ষণ গল্প করে পরস্পরকে গুড নাইট জানিয়ে যার ঘরে চলে গেলাম। আমার মনে কিসের যেন একটা খটকা লাগছে। অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। ঘড়িতে দেখি 11:15। এত রাতে কে? দরজা খুলে দেখি কোলস আর সন্ডার্স। ব্যাপারটা কি? কোল বলল, আমি যে ঘরে রয়েছি সে ঘরে নিশ্চয়ই কোনো সময় হেরমান বুশ ছিল, কারণ তার একটা খাতা একটা দেরাজের মধ্যে পেলাম। কি আছে সে খাতায়? যা আছে তা পড়লে মন খারাপ হয়ে যায়। আমাজনের জঙ্গলের নদী পথে 350 মাইল যাবার পরেও আদিম মানুষের দেখা না পেয়ে ক্লাইন নাকি হাল ছেড়ে দিয়েছে। বুঝি তাকে উৎসাহ দিয়ে নিয়ে যায়। সে বলে যে স্প্যানিশ পর্যটকের বিবরণ কখনো ভুল হতে পারে না। কিন্তু কিন্তু কি? বুশের মনে একটা সংশয় দেখা দিয়েছিল। তার মন বলছিল সে এই অভিযানের শেষ দেখে যেতে পারবে না। সে বলছে যে তার মধ্যে যে একটা ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতা আছে, সেটা সে অনেক সময় লক্ষ্য করেছে। লাইনের মধ্যে কোনো সংশয় ছিল না। প্রাণের ভয় সে কখনোই করেনি।
সে অত্যন্ত সাহস। সে একা একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল। কি এক্সপেরিমেন্ট সেটা বুশ বলেনি। বুশ নিজেও জানতো বলে মনে হয় না। বেচারি বুশের মৃত্যুতে এমনিতেই আমি আঘাত পেয়েছিলাম। এ খবরে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। শুধু তাই নয়, বলল ক্রোল, ক্লাইনের যে একটা যুগান্তকারী আবিষ্কার করে বিশ্ববিখ্যাত হয়ে যাবে সেটাও বুশ বুঝতে পেরেছিল। তাই সে আর চাইছিল না যাতে ক্লাইন না পিছু হটে। সন্ডার্স কিছুক্ষণ থেকে একটু অন্যমনস্ক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ভাবছে। সে বলল, কিছুই না, একটা সামান্য খটকা। আমার ধারণা ছিল আদিম মানুষ বুঝি পেটে হয়, কিন্তু এ তো দেখছি 5 ফুট 9 ইঞ্চের কাছাকাছি। আমি বললাম, তার কারণ আর কিছুই নয়, এই আদিম মানুষ হলেও আসলে সে বিংশ শতাব্দীর প্রাণী। এসব লক্ষণ হোমো অ্যাফারেন্সের সঙ্গে মিলবে এটা মনে করা ভুল। তা বটে, রাত হয়েছিল, তাই আমাদের কথা বেশ দূর এগোলো না। ক্রোল বিদায় নেওয়ার সময় বলে গেল, এবার তোমার ড্রাগের কথাটা ক্লায়েন্টকে বলো। ওর এলিক্সিরাম তো তোমার লাগবে। এ ব্যাপারে আশা করি ও কোনো আপত্তি করবে না। পরিণামে কি আছে জানি না, কিন্তু কাল সকালকেই ক্লায়েন্টকে আমার ডাক সম্বন্ধে বলতে হবে। সেপ্টেম্বর 18। আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে সকলের সামনে আমরা এভলিউশনের কথাটা বললাম। আমার চাকরের উপর পরীক্ষা করে কি ফল হয়েছে সেটাও জানলাম। আর সবশেষে ক্লায়েন্টের কাছে আমার আর্জি পেশ করলাম। তোমার এলিক্সিরামের 1 চামচ পেলেই মনে হয় আমার কাজটা সফল হবে। তার জন্য যা দাম লাগে আমি দিতে রাজি। ক্লায়েন্ট দেখলাম রীতিমতো অবাক হলো মরসত্তর কথা শুনে। বললো, 1 চামচ এলিক্সিরামের জন্য দাম দেওয়ার কথা বলছো? কিরকম মানুষ তুমি? কিন্তু এই ওষুধ তৈরি হলে তুমি কার উপর পরীক্ষা করবে? সে লোক কোথায়? আমি এসে বললাম, কেন তোমার তোমার হোমো অ্যাফারেন্সিস রয়েছে, তার উপর পরীক্ষা করলে সে 8 ঘন্টার মধ্যে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্সে পরিণত হবে। আমি ঠিক জানি না, কিন্তু মনে হলো আমার কথাটা শুনে ক্লায়েন্টের চোখে একটা ঝিলিক খেলে গেল। সে বলল, এর অ্যান্টিডোট তুমি তৈরি করেছো, যাতে সেটা খাইয়ে মানুষকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়? আমি মাথা নেড়ে বললাম, সে ব্যবস্থাও আছে। তুমি দেখছি খুব ধরো, বললে ক্লায়েন্ট। তুমি দেখছি একেবারে হিরো, বললো ক্লায়েন্ট। যাই হোক, আমার একটা ব্যাপার আছে, সেটা আমি বলিনি। আমি জ্যোতিষে বিশ্বাস করি। আজকের দিনটা এই জাতীয় পরীক্ষার পক্ষে ভালো নয়। তোমাকে আমি এলিক্সিরাম দেবো কাল সকালে ব্রেকফাস্টের পর। আমরা আবার আদিম মানুষকে দেখতে পেলাম। আজ দেখলাম তার ভয় অনেকটা কমে গেছে। সে আমাদের 10 হাতের মধ্যে এগিয়ে এসে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। আমার উপর দৃষ্টি রাখলো প্রায় 2 মিনিট। তারপর মুখ দিয়ে একটা রুক্ষ শব্দ করলো, যদিও তার মধ্যে রাগের কোনো চিহ্ন ছিল না। আমার মন থেকে কিন্তু খটকা যাচ্ছে না। অ্যাফারেন্সিসের এই বিশেষ নমুনাটিকে দেখলেই আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ি। কেন তা বলতে পারবো না। হয়তো বয়সের সঙ্গে আমার চিন্তা শক্তিও কিছুটা হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরের 18, রাত 10টা। আজ ডিনার খাবার পর যেন গাটা কেমন চোখ বুলোচ্ছিল। শুধু বুলোচ্ছিল বললে ভুল হবে, সেই সঙ্গে মাথাটাও কেমন জানি গোলমাল লাগছিল। চিন্তা ওলট পালট হয়ে যাচ্ছিল। আমার সঙ্গে আমার তৈরি আশ্চর্য ওষুধ মিরাকিউরেল ছিল। তারপরে 1 ডোজ খেয়ে কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। এরকম আমার কখনো হয় না। আজ কেন হলো? 10 মিনিটের মধ্যে দরজায় টোকা পড়লো। খুলে দেখি সন্ডার্স আর কোল বললো, আজ ডিনারে আমাদের পানীয়তে বোধহয় কিছু মেশানো ছিল। মাথাটা ঘুরছে, চিন্তা সব গোলমাল হয়ে যাচ্ছে। সন্ডার্স বললো, আমারও সেই একই অবস্থা। আমি দুজনকেই মিরাকিউরিল খাইয়ে সুস্থ করলাম, কিন্তু অন্য 3 জনের কি হবে? আমরা 3 জন ওষুধ নিয়ে ছুটলাম। ওদের ঘর জানা ছিল। দরজা ধাক্কা দিয়ে খুলিয়ে সকলকেই ওষুধ দিলাম। সকলেরই একই অবস্থা। পেট্রো ভালো ইংরেজি জানে, আমাদের সঙ্গে ইংরেজিতেই কথা বলে, কিন্তু এখন সে রাশিয়ান ছাড়া কিছুই বলছে না। তাও আবার ব্যাকরণে ভুল। বার্তলি তার ভাষায় কেবল মাম্মা মিয়া অর্থাৎ মাগো মাগো বলছে। আর আমাদের ফরাসি বন্ধু কোনো কথাই বলছে না, কেবল ঘোলাটে দৃষ্টি নিয়ে ফ্যালফ্যাল করে শুধু সামনের দিকে চেয়ে আছে। যাই হোক, আমার আশ্চর্য ওষুধের গুণে সকলে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। প্রশ্ন হলো, এখন কি কর্তব্য?
ক্লায়েন্ট কি কোনো কারণে আমাদের পিছনে লেগেছে? কিন্তু কেন? আমায় বাধা দেওয়ায় তার আগ্রহ হবে কেন? আর সেই সঙ্গে অন্য সকলেরও উপরে উপরে আক্রোশ কেন? তিনি এখন ভেবেলাম আমার পরস্পরের কাছে বিদায় নিয়ে যে যার ঘরে গিয়ে ফিরে যায়। আর তারপরেই আমার মনে খটকার কারণটা বুঝতে পারলাম। আর সেই সঙ্গে বুঝলাম যে আমার হেভিলিউটিন ওষুধ যত শীঘ্র সম্ভব তৈরি করা দরকার। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আমাদের যা সম্পর্ক, সে কি আমাদের কোনো রকম সাহায্য করবে? এটা কাল সকালের আগে জানা যাবে না। আর সকালে ব্রেকফাস্টে নামতে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, কাল তোমরা সুস্থ ছিলে? আমার শরীরটা কিন্তু খারাপ হয়েছিল, মনে হয় কোনো খাবারে কোনো গোলমাল ছিল। আমরা অবশ্য সকলেই স্বীকার করলাম যে আমাদের শরীরটা খারাপ হয়েছিল এবং ওষুধ খেয়ে তবে সুস্থ হয়েছি। কী ওষুধ খেলে? জিজ্ঞেস করলো ক্লায়েন্ট। প্রফেসর শঙ্কুর তৈরি একটা ওষুধ, বলল সন্ডার্স। আহা, আমি জানলে তো আমিও খেতাম, বলল ক্লায়েন্ট। আমাকে সারা রাত ছটফট করতে হয়েছে। আজ সকালে 6টার পরে অনুভব করলাম দু-একটা কেটে গেছে। আমি বললাম, ভালো কথা, আর যদি এলিক্সিরামটা পাই তাহলে খুব ভালো কাজ হয়। বেশ, তো ব্রেকফাস্টের পরেই দেবো তোমার। ব্রেকফাস্টের পর কোল, সন্ডার্স আর পেট্রো একটু বেড়াতে বেরোল। ওয়ার্সেলিয়ার রামও বলল যে তারা আজ আদিম মানুষের কয়েকটা ছবি তুলবে। মানুষটা যখন ভয় কাটিয়ে কাছে আসতে শুরু করেছে তখন ভালো ছবি উঠবে। ক্লায়েন্টের সঙ্গে আমি গেলাম ল্যাবরেটরিতে। ক্লায়েন্ট তার তাক থেকে একটি এলিক্সিরামের শিশি নামাতেই দেখলাম ওষুধ পাল্টানো হয়েছে। এর চেহারা এবং গন্ধ এলিক্সিরামের নয়। এলিক্সিরাম একটা খুব হালকা নীলের আভাস পাওয়া যায়। এটা একেবারে জলের মতো দেখতে। আমার চোখে ধুলে দেওয়া সহজ নয়, তবে বাইরে আমি কিছু প্রকাশ করলাম না। একটা ঢাকনাওয়ালা পাত্রে তরল পদার্থটার এক চামচ নিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। ব্যর্থ মনোরত হওয়াতে মনটা খারাপ হয়েছিল, তাই নিজের ঘরে চলে এলাম। আজ আর আদিম পানিটাকে দেখতে ইচ্ছা করছিল না। আমার গবেষণা সার্থক হতে হতে হলো না। এর চেয়ে আশেপাশের আর কি হতে পারে? অবশ্যই শহরে খোঁজ করলে ড্রাগিস্টের দোকান নিশ্চয়ই এলিক্সিরাম পাওয়া যাবে, কিন্তু সে ব্যাপারে ক্লায়েন্ট ব্যাগরা দেবে না, তার কি স্থিরতা। 10:30টায় দরজায় টোকা পড়ল। খুলে দেখলাম সন্ডার্স আর কোল। ডাক নিয়েছো? প্রশ্ন করলো কোল। বললাম, নিয়েছি, কিন্তু সেটা আসল জিনিস নয়, ভেজাল। সেটা আমি আন্দাজ করেছিলাম। এই নয় তোমার এলিক্সিরাম। কোল পকেট থেকে একটা শিশি বার করে আমাকে দিল। আমার ঝড়ে পান এলো। আমি তৎক্ষণাৎ আমার ওষুধের সঙ্গে 1 চামচ এলিক্সিরাম মিশিয়ে দিলাম। কিন্তু এটা তুমি কার উপর প্রয়োগ করতে চাও? জিজ্ঞেস করলো সন্ডার্স। আমি বললাম, যার উপর করলে একটা বিরাট রহস্য উদ্ঘাটিত হবে, কিন্তু এখন নয়, রাতে। কোল আর সন্ডার্স অনেক পিড়াপিড়ি সত্ত্বেও আমি কি করতে যাচ্ছি সেটা বললাম। দুপুরে লাঞ্চের সময় ক্লায়েন্ট বলে পাঠালো যে তার শরীরটা আবার খারাপ হয়েছে, তাকে যেন আমরা ক্ষমা করি এবং তাকেই ছাড়াই খেয়ে নিই। বিকেলে আমরা সকলে হামবুর্গ শহর দেখতে বেরোলাম। সন্ধ্যা 7টায় ফিরে এসে জানলাম যে ক্লায়েন্ট সুস্থ, একটু বেরিয়েছেন এবং ডিনারের আগেই ফিরবে। আমার কেন জানি বুকের ভিতরটা চেপে উঠলো। ক্লায়েন্ট বেরিয়েছি? সে একা, না তার সঙ্গে আর কেউ গেছে? এই বাকি 5 জনের দিকে চেয়ে বললাম, আমি একটা গোলমালের আশঙ্কা করছি। আমাদের একবার দেখা দরকার আদিম মানুষটা তার খাঁচায় আছে কি না। তোমরা 1 মিনিট অপেক্ষা করো, আমি আমার অস্ত্রটা নিয়ে নিই, কারণ কি ঘটবে কিছুই বলা যায় না। আমার অ্যানাহেলিন পিস্তলটা যে আমি সবসময় সঙ্গে নিয়ে সফরে যাই তা নয়, কিন্তু এবার কেন জানি নিয়ে এসেছিলাম। বাক্স থেকে সেটা বার করে নিয়ে বাকি 5 জনকে নিয়ে ছুটলাম বাড়ির উত্তর দিকে লোহার সিকে ঘেরা অ্যাফারেন্সিস খাঁচার উদ্দেশ্য। সিকের একটা জায়গায় একটা লোহার গেট, সেখানে দিয়েই ভিতরে ঢুকতে হয়। গেটের সামনে সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে রয়েছে। ক্লায়েন্টের বিশ্বস্ত রুডলফ আমাদের দেখে সে রিভলভার বার করলো। কি আর করি, আমার অ্যানাহিলিন সাহায্যে তাকে অস্ত্র সমেত নিশ্চিহ্ন করে দিতে হলো। এখন পথ খোলা। আমরা 6 জন ঢুকলাম খাঁচার ভিতরে, কিন্তু মিনিট খানেক এদিক ওদিক দেখেই বুঝলাম যে আদিম মানুষ নেই, অর্থাৎ ক্লায়েন্ট তাকে নিয়ে বেরিয়েছে। এবার কোল তার তৎপরতা দেখালো। সে বাড়ির ভিতর গিয়ে সোজা পুলিশ স্টেশনে ফোন করলো। ক্লায়েন্টের ডেমলার গাড়ির নম্বরটা আমার মনে ছিল। এটা কোল পুলিশকে জানিয়ে দিল। এই গাড়ির জন্য এখনই যেন অনুসন্ধান করা হয়। 20 মিনিট লাগলো পুলিশের কাছে
থেকে উত্তর আসছে। কোনিগস্ট্রাসে আর বন্সবার্গ স্টার্সের সমস্থলে গাড়িটা ধরা পড়েছে। ক্লায়েন্ট রিভলভার দিয়ে একটি পুলিশকে জখমও করেছে। ক্লায়েন্টের সঙ্গে একটি বুনো লোক রয়েছে, দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। আমরা যেন সেখানে যাই। ফোন করে দুটো ট্যাক্সি আনিয়ে আমরা তখন পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলাম। ক্লায়েন্টকে জেরা করা হচ্ছে। আমরা দেখতেছিলাম বুনো মানুষটিকে কনস্টেবল আমাদের একটা ঘরের ভিতর নিয়ে গেল। ঘরে আসবাব বলতে একটি মাত্র টেবিল আর একটি চেয়ার। মেঝের এক কোণে কুণ্ডলি পাকিয়ে আমাদের পরিচিত হোম অ্যাফারেন্সিস ঘুমোচ্ছে। আমি আমার পকেট থেকে একটা বাক্স বার করে ঘুমন্ত মানুষটির দিকে এগিয়ে গেলাম। বাক্সে ইঞ্জেকশন সব সরঞ্জাম আর আমার এভিলিউটিন ড্রাগ ছিল। ড্রাগটা সিরিঞ্জে ভরে ঘুমন্ত মানুষটির লোমো সাথে একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম। তারপর গভীর উৎকণ্ঠায় আমরা 6 জন বৈজ্ঞানিক ইঞ্জেকশনটির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিটের মধ্যে রূপান্তর শুরু হলো। গায়ের লোম মিলিয়ে এলো, কপাল প্রশস্ত হলো, চোয়াল বসে গেল, চোখ কোটর থেকে বেরিয়ে এলো, শরীরের মাংসপেশি কমে এলো। 15 মিনিটের মাথায় বোঝা গেল আমরা যাকে দেখছি সে ব্রাজিলের কোনো প্রজাতির অন্তর্গত নয়। সে ইউরোপের অধিবাসী। তার গায়ের রং আমার বন্ধুদের মতোই। তার মাথার চুল সোনালি। তার শরীর দেখলে মনে হয় না তার বয়স 30-এর বেশি। তার নাক চোখ বোঝা যায় সে পুরুষ। মাই গড, বলে উঠল কোল, ইজ হেরম্যান বুশ। আমি এবার আর একটা ইঞ্জেকশন দিয়ে বিবর্তন বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে ঠিলা দিতেই বুশ থরমরিয়ে উঠে রথের চোখ বুঝলে জার্মান ভাষায় প্রশ্ন করলো, তোমরা কে? আমি কোথায়? আমি বললাম, আমরা তোমার বন্ধু। তোমার যে শত্রু সে এখন পুলিশের চেম্বারে। এবার বলো তো ক্লায়েন্ট কি এক্সপেরিমেন্ট করছিল? ও বুশ কপাল চাওড়াল, হি ওয়াজ প্রিপারিং দ্য ড্রাগ অফ সেটান। অর্থাৎ সে শয়তানের দাবাই তৈরি করছিল। ওটা ইনজেক্ট করলে মানুষ বিবর্তনের পথে পিছিয়ে যেত। ক্লায়েন্ট সম্পূর্ণ মিথ্যা কথা বলে আমাকে ব্রাজিলে নিয়ে যায়। তারপর একদিন সুযোগ পেয়ে আমাজনের নদীতে আমাকে জাহাজের একটা ঘরে আমাকে রিভলভার দেখিয়ে জোর করে ইঞ্জেকশনটা দেয়। তারপর কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমাদের তো অনেককেই চিনি দেখছি। ইউ আর প্রফেসর শঙ্কু, তাই না? তাই এবার আমি একটা প্রশ্ন করতে চাই, কি তুমি তো লেফট হ্যান্ডেড, তাই না? আমার ডায়েরিতে তুমি তো তোমার নাম ঠিকানা লিখে দিয়েছিলে। তখন থেকেই আমার মনে হচ্ছে, ইয়েস, আই অ্যাম এ লেফট হ্যান্ডেড। আমার খটকার কারণ ছিল এটাই। আশ্চর্য এই যে আমরা দুজন বৈজ্ঞানিক পাই একই গবেষণায় লিপ্ত ছিলাম। ও যাচ্ছিল পিছনের দিকে, আমি যাচ্ছিলাম ভবিষ্যতের দিকে। এখন দেখছি যে বিবর্তন নিয়ে বেশি কৌতূহল প্রকাশ না করাই ভালো। যা হচ্ছে তা আপনা থেকেই হোক। আমার এভলিউশনের শিশি আমার গিরিডি আপনা থেকেই হোক। আমার এভলিউশনের শিশি আমার গিরিডির তাকেই শোভা পাবে। ওটা আর ব্যবহার করার কোনো প্রশ্ন ওঠে না। তবে এটা স্বীকার করতে হবে যে বর্তমান ক্ষেত্রে এটা কাজ দিয়েছে আশ্চর্যভাবে। ক্লায়েন্টের নিস্তার নেই, কারণ তার গুলিতে যে পুলিশটি জখম হয়েছে সেই মাত্র মারা গেছে।